Hello friends, you are welcome in the first class of English grammar. তোমরা সকলেই জানো যে বর্তমান সময়ে যদি ইংরেজি গ্রামার না জানো তাহলে তোমাদের পরীক্ষা দেওয়াটা খুবই দুষ্কর হয়ে যাবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করাটাও যথেষ্ট কষ্ট সাপেক্ষ। এই জন্য তোমাদেরকে ইংরেজি গ্রামারটা খুব ভালোভাবে শিখতে হবে। আর যদি তুমি ইংরেজি গ্রামারটা খুব ভালোভাবে শিখতে চাও তাহলে তোমাকে সর্বপ্রথম যে বিষয়টা জানতে হবে সেটা হলো সেন্টেন্স সম্পর্কে, কারণ যত প্রকার গ্রামার সকল কিছু কিন্তু সেন্টেন্সের উপরই অ্যাপ্লাই করতে হয়। সেজন্য আজ আমাদের প্রথম ক্লাসের প্রথম টপিকটা হলো সেন্টেন্স। ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ সেন্টেন্স? সেন্টেন্স মিনস বাক্য। What is বাক্য or what is the definition of sentence? Sentence definition is when a group of words express a complete sense, then it is called sentence. অর্থাৎ যখন একটি শব্দগুচ্ছ পরিপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। এখানে একটা লাইন লিখেছি দেখো, রহিম অ্যান্ড করিম ডিড দ্য ওয়ার্ক, অর্থাৎ রহিম এবং করিম কাজটি করেছিল। এই কথাটি দ্বারা কিন্তু আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হয়ে যায়, সুতরাং এটি একটি সেন্টেন্স। তাহলে যেহেতু সেন্টেন্স, তাহলে এবার এই এক্সাম্পল থেকে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা তৈরি করে নিই। রহিম অ্যান্ড করিম, it is subject or it is noun, it is subject or subject. Did is the verb and the work is the object. অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার যদি আমরা সেন্টেন্সের অংশের দিকে যাই তাহলে সেন্টেন্সের অংশ মূলত দুটি, একটা হলো সাবজেক্ট এবং আরেকটি হলো প্রেডিকেট। হোয়াট ইজ সাবজেক্ট অ্যান্ড হোয়াট ইজ প্রেডিকেট? তোমরা যদি সাবজেক্টের ডেফিনেশনে যাও তাহলে সেখানে দেখবে সাবজেক্টের ডেফিনেশনে বলা আছে যে যে কোনো বাক্যে যাকে উদ্দেশ্য করে বা যার সম্পর্কে কিছু বলা হয় বা যাদের উদ্দেশ্য করে বা যাদের সম্পর্কে কিছু বলা হয় সেটাই হলো সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি? যে যার সম্পর্কে বা যাদের সম্পর্কে বা যার উদ্দেশ্যে কিছু বলা হয় সেটাই হচ্ছে সাবজেক্ট। এই বাক্যে দেখো, রহিম অ্যান্ড করিম ডিড দ্য ওয়ার্ক, অর্থাৎ রহিম এবং করিম কাজটি করেছিল। তাহলে কারা কাজটি করেছিল? রহিম অ্যান্ড করিম। তাহলে কাজটা করেছিল কাদের সম্পর্কে বলা হয়েছে? যে কারা কাজটি করেছিল? রহিম অ্যান্ড করিম। সুতরাং রহিম অ্যান্ড করিম এখানে সাবজেক্ট। তাহলে ইট ইজ সাবজেক্ট। এবার যদি প্রেডিকেট বুঝতে চাও তাহলে প্রেডিকেটের ডেফিনেশনটা আগে জানতে হবে। আর প্রেডিকেটের ডেফিনেশন হলো সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। তাহলে হোয়াট ইজ প্রেডিকেট? প্রেডিকেট হলো সেই জিনিস যা সাবজেক্টের সেই সকল জিনিস যা সাবজেক্টের সম্পর্কে বলা হয়। তাহলে সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হয় সেই সব কিছু নিয়ে হলো প্রেডিকেট। তাহলে ডিড দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সে ডিড দ্য ওয়ার্ক এটা হলো প্রেডিকেট। ওকে, তাহলে এবার যদি স্ট্রাকচারে যাই তাহলে আমরা স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, এটা থেকে এই ভার্ব প্লাস অবজেক্ট সাবজেক্ট ভার্বের যে সকল অংশটুকু আছে সেই সকল অংশটুকু হলো প্রেডিকেট। তাহলে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারে লিখতে পারি সাবজেক্ট প্লাস প্রেডিকেট ইকুয়াল টু সেন্টেন্স। আর প্রেডিকেটের ভেতর ভার্ব অবজেক্ট এক্সটেনশন এই পুরোটা থাকে। এবার যদি আমরা সেন্টেন্সের প্রকার ভেদে যাই তাহলে সেন্টেন্সকে দুই ভাবে ভাগ করা যায়। একটা হলো অ্যাকর্ডিং টু মিনিং অর্থাৎ অর্থ অনুযায়ী, এবং আরেকটা হলো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অর্থাৎ গঠন অনুযায়ী। তো আজকের ক্লাসে আমরা শুধু অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্সকে কত ভাগে ভাগ করা হয়েছে শুধু সেটা শিখবো, এবং সেই সেন্টেন্সগুলো যে ভাগগুলো আছে সেটাকে কি করে চিনবো সেটা সম্পর্কে জানবো। আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার আমরা পরবর্তী ক্লাস অর্থাৎ ক্লাস 2-এ আমরা এটা সম্পর্কে শিখবো। আর তুমি যদি ক্লাস 2টা দেখতে চাও অর্থাৎ সেন্টেন্স সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা তুমি নিতে চাও তাহলে তোমাকে পরের ক্লাসটা দেখতে হবে। পরের ক্লাসটা যদি দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। এই সেন্টেন্সের যে অ্যাকর্ডিং টু মিনিং যে স্ট্রাকচার একটা আছে বা যে প্রকারভেদগুলো আছে সেইগুলো জানলে সেন্টেন্স সম্পর্কে একটা মোটামুটি ধারণা চলে আসে। কিন্তু অ্যাকর্ডিং টু স্ট্রাকচারটা তুমি যদি সেন্টেন্স সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে চাও তাহলে অ্যাকর্ডিং টু স্ট্রাকচারটা তোমাকে শিখতে হবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্সকে কত ভাগে ভাগ করা হয়েছে। অ্যাকর্ডিং টু মিনিং অর্থ অনুযায়ী সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়েছে। সেই 5টা হলো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি। আই রিপিট, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি। এখন আসা যায় অ্যাসার্টিভ সেন্টেন্সে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ডেফিনেশন হলো হুইচ সেন্টেন্স
give an statement or express a thing that is called অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হলো যেটা কোনো সম্পর্কে কোনো বিবৃতি দেয় বা কোনো কিছুকে প্রকাশ করে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে বর্ণনামূলক সেন্টেন্সও অর্থাৎ বর্ণনামূলক বাক্যও বলা হয়। এখানে হি ইজ এ স্টুডেন্ট, তো এখানে একটা সেন্টেন্স লিখেছে হি ইজ এ স্টুডেন্ট, এটা কিন্তু তার সম্পর্কে একটি বিবৃতি প্রদান করছে যে সে একজন ছাত্র, সুতরাং এটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি স্ট্রাকচারে যায় তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে চেনার সহজ উপায় হলো অ্যাসার্টিভ সেন্টেন্সে লাস্টে ফুল স্টপ থাকবে এবং প্রথমে সাবজেক্ট থাকবে এবং এটা কোনো কিছু সম্পর্কে বর্ণনা দেবে। এবার যদি দ্বিতীয়টাই যাই তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সটার ডেফিনেশন হলো উইচ সেন্টেন্স আস্ক সাম কোশ্চেন্স বা আস্ক কোশ্চেন্স দ্যাট ইজ কল্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্সটা প্রশ্ন জিজ্ঞাসা করে বা কোনো কিছু জানতে চায় সেটাই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুইভাবে গঠন করা যায়, একটা হলো অক্সিলারি ভার্ব প্রথমে থাকবে আর একটা হলো ডাব্লিউএস ওয়ার্ড প্রথমে থাকবে। তাহলে যদি অক্সিলারি ভার্ব দিয়ে প্রথমে করতে হয় তাহলে অক্সিলারি ভার্বটা প্রথমে দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। আর ইউ রেডি, হিয়ার অক্সিলারি ভার্ব ইজ আর ইজ এ অক্সিলারি ভার্ব, ইট ইজ এ মেইন ভার্ব অলসো ইন দিস সেন্টেন্স। It will discuss the next channel, okay? Next lesson. Auxiliary verb বা modal verb দিয়েছে ক্যান আই টেল ইউ সামথিং, আমি কি তোমাকে কিছু বলতে পারি, এটা কিন্তু তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আমি কি তোমাকে কিছু বলতে পারি। আর আর ইউ ম্যাড, অর্থাৎ তুমি কি পাগল, এটাও কিন্তু তাকে আমি জিজ্ঞাসা করছি, সুতরাং এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যদি চিনতে হয় তাহলে সবচেয়ে সহজ উপায় হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে নট অফ ইন্টারোগেশন চিহ্নটা থাকে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন থাকে। এবার যদি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু করা যায়, অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যদি শুরু করি তাহলে ডাব্লিউএস ওয়ার্ডের পর অক্সিলারি ভার্ব বা একটা মডাল ভার্ব থাকে। আর যদি আমি ডাব্লিউএস দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা গঠন করি তাহলে যদি মডাল ভার্ব দিই তাহলে মডাল ভার্বের পর একটা সাবজেক্ট আনতে হবে, কারণ মডাল ভার্বের পর যদি আমি সাবজেক্ট না দিই তাহলে কিন্তু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না। ওকে, এরপরে 3 নম্বরে আছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে চেনার সবচেয়ে সহজ উপায় হলো এটার সাবজেক্ট থাকে না। তার প্রথমে আমরা ডেফিনেশনটা শুনে আসি। ইম্পারেটিভ সেন্টেন্সের ডেফিনেশন হলো উইচ সেন্টেন্স গিভ অ্যান অর্ডার, অ্যাডভাইস and say something that is called imperative sentence। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সটা হলো সেই সেন্টেন্স যেটা দ্বারা কোনো আদেশ, উপদেশ, নিষেধ ইত্যাদি বোঝায়। আর ইম্পারেটিভ সেন্টেন্স সর্বদা ভার্ব দিয়ে শুরু হয়, যদি ভার্ব দিয়ে শুরু না হয় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট দিয়ে শুরু হবে। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দিয়ে শুরু হয় তাহলে লেট দিয়ে শুরু হওয়ার পর ইম্পারেটিভ সেন্টেন্সের পর একটা সাবজেক্ট বসাতে হবে, তাহলে লেটের পর সাবজেক্ট তারপর ভার্ব বসবে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবার অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্সটা হলো সেই সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো কামনা, বাসনা, প্রার্থনা, অভিশাপ ইত্যাদি বোঝায়, সেটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। আর অবজেক্টিভ সেন্টেন্স চেনার সবচেয়ে সহজ উপায় হলো অবজেক্টিভ সেন্টেন্সের প্রথমে মে, লং বা আই উইশ থাকে। যদি আই উইশ দ্বারা অবজেক্টিভ সেন্টেন্সটা শুরু হয় তাহলে আই উইশের পর অবশ্যই একটি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকতে হবে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা না থাকে তাহলে কিন্তু সেটা অবজেক্টিভ সেন্টেন্স হবে না। তবে এখানে আই উইশ ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, আশা করি তুমি কাজটি করতে পারবে, এটা কিন্তু একটি অবজেক্টিভ সেন্টেন্স। যদি এটার পর আমরা এই ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তার আগে যেহেতু আই উইশ আছে সুতরাং এটা একটা অবজেক্টিভ সেন্টেন্স। এবার যদি আমি আই উইশের পর অ্যাসার্টিভ সেন্টেন্স না দিই, যে আই উইশ টু ডু, আমি করতে আশা করি, এটা কিন্তু অবজেক্টিভ সেন্টেন্স হবে না, কারণ এরপর একটা অ্যাসার্টিভ সেন্টেন্স নেই। এবার এক্সক্লামেটরি সেন্টেন্স। The definition of exclamatory sentence যে which sentence express a sudden emotion, অর্থাৎ যেটা হঠাৎ কোনো আবেগ অনুভূতিকে প্রকাশ করে সেটা হচ্ছে exclamatory sentence। The hooray we can do the work, hooray আমি আমরা কাজটি করতে পেরেছি, যে মুহূর্তে আমরা কাজটি করতে পেরেছি এটা কিন্তু সেই মুহূর্তের আনন্দটা প্রকাশ করছে, সুতরাং এটা একটা exclamatory sentence। এবার দেখো how nice the bird is, যে পাখিটা কত সুন্দর। তাহলে পাখিটা কত সুন্দর, এটা যখন পাখিটাকে আমরা দেখেছিলাম তখন কিন্তু পাখিটার সম্পর্কে আমাদের এই ধারণাটা এসেছিল, সুতরাং এটি একটি এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এক্সক্লামেটরি সেন্টেন্স যদি তোমার চিহ্নিত করতে হয় একবারে তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে অবশ্যই এক্সক্লেমেশন চিহ্ন অর্থাৎ বিস্ময়বোধক চিহ্নটা থাকবে। তাহলে এই বিস্ময়বোধক চিহ্ন দেখে তুমি সহজে এক্সক্লামেটরি সেন্টেন্স চিনে ফেলতে পারো। আর
নট অফ ইন্টারোগেশন চিহ্নের সাহায্যে তুমি সহজে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা চিহ্নিত করতে পারবে। আর মে, লং বা আই উইশ যদি থাকে এবং আইশের পর যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তুমি সহজেই অপটেটিভ সেন্টেন্সটাকে চিহ্নিত করতে পারবে। আর যদি ভার্ব বা লেট দিয়ে শুরু হয় তাহলে সহজেই তুমি ইম্পারেটিভ সেন্টেন্সটাকে চিহ্নিত করতে পারবে। এবার আমরা আসি এই সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং অনুযায়ী যেভাবে ভাগ করা হয়েছে এই সবগুলো সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা যায়। সেটা কি কি? অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা হলো যে সেন্টেন্স দ্বারা কোনো স্বীকার করা বোঝায় বা হ্যাঁ বোধক বাক্য। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের বাংলাটা হলো হ্যাঁ বোধক বাক্য। তাহলে আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, ইট ইজ অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কেন অ্যাফার্মেটিভ সেন্টেন্স? কারণ এটা হ্যাঁ বোধক বাক্য, এই কারণে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কিন্তু আমি যদি বলি যে আই ডোন্ট ডু দ্য ওয়ার্ক, যে আমি কাজটি করিনি, তাহলে কিন্তু এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যায়, কারণ এটা না বোধক বাক্য। এটা দ্বারা কিন্তু বোঝাচ্ছে আমি কাজটি করিনি, অর্থাৎ আমি স্বীকারোক্তি দিইনি। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য অল lesson. So we will meet the next class. Next class we will discuss about according to structure sentence এর যে বিভাগগুলো আছে সেগুলো সম্পর্কে। তাহলে তোমাদের যদি এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দিও, আর আমি পুরো চেষ্টা করব তোমাদের যে সমস্যাগুলো আছে, যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করে দেওয়ার। আর যদি আমার ক্লাসটা ভালো না লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, যাতে আমি পরবর্তী সময়ে আরও ভালো করে তোমাদের জন্য কিছুটা রাখতে পারি। ওকে, তো ওয়েল ওভার দিস ক্লাস।